হ্যালো বন্ধুরা, জীবনী আলাপের আজকের ভিডিওটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একজন বিখ্যাত ব্যক্তির কথা বলতে চলেছি, যিনি দারিদ্র ও প্রতিকূলতাকে জয় করে ভারতের সর্বোচ্চ ক্ষমতাশীল পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি হলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একজন সাধারণ চা বিক্রেতার ছেলে থেকে কিভাবে নিজের মেধা, পরিশ্রম ও দৃঢ় সংকল্পের জোরে ভারতের প্রধানমন্ত্রী হলেন, এটাই আজকের আমাদের আলোচ্যের বিষয়। নরেন্দ্র মোদীর জীবনী এমন এক প্রেরণার গল্প যা লাখ লাখ তরুণ তরুণীর স্বপ্ন দেখাতে ও বাস্তবায়ন করতে শেখাবে। প্রধানমন্ত্রী হিসেবে তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের কথাও জানব আমাদের আজকের আলোচনায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক নরেন্দ্র মোদীর অবিস্মরণীয় জীবন কাহিনী দিয়ে। নরেন্দ্র মোদীর জন্ম 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাট রাজ্যের বড়নগর জেলার একটি ক্ষুদ্র গ্রামে। ছোটবেলা থেকেই তার পরিবার আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। বাবা দামোদর দাস মূলচাঁদ মোদী একজন চা বিক্রেতা ছিলেন এবং মা হীরাবেন গৃহিণী। নরেন্দ্র ছিলেন 6 সন্তানের মধ্যে তৃতীয়। খুব ছোটবেলা থেকেই নরেন্দ্রকে উপার্জনে পিতাকে সাহায্য করতে হতো। অত্যন্ত অভাব অনটনের মধ্যেও নরেন্দ্রের মা বাবা সন্তানদের ভালোভাবে মানুষ করার চেষ্টা করতেন। ছোটবেলা থেকেই মা হীরাবেন ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সন্তানদের উদ্বুদ্ধ করতেন। অল্প বয়সেই নরেন্দ্র ভগবান রামের প্রতি বিশেষ ভক্তি পোষণ করতেন। কঠোর সাধনা ও শৃঙ্খলাবোধ ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। অনেকে মনে করেন মায়ের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধই নরেন্দ্রকে ভবিষ্যৎ দেশ সেবার পথে অনুপ্রাণিত করেছে। মাত্র 8 বছর বয়সেই নরেন্দ্র মোদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। বালক নরেন্দ্র মোদী সংঘের আদর্শ ও কর্মকাণ্ডে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে এই সংগঠনই তার রাজনৈতিক ভবিষ্যতের মূল ভিত্তি তৈরি করে। প্রারম্ভিক শিক্ষায় নরেন্দ্র মোদী গ্রামের স্কুল সম্পন্ন করেন। অর্থনৈতিক অনটন সত্ত্বেও তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন। মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। স্কুলে পড়ার সময় তিনি নাটক ও বিতর্ক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। রাজনীতির প্রতি আগ্রহ ছিল খুব ছোটবেলা থেকেই। উচ্চ মাধ্যমিক স্তরেও নরেন্দ্র ভালো ফলাফল করেন। স্কুল জীবন শেষে চাকরির সন্ধানে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সুযোগ না পেয়ে 1967 সালে মোদী হিমালয়ের সাধু সন্ন্যাসীদের নিকট ধর্মতত্ত্ব ও আধ্যাত্মিকতা নিয়ে জ্ঞান অর্জন করতে চান। হিমালয় থেকে ফিরে গুজরাটের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। কয়েক বছর পর নরেন্দ্র দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রিও সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষে তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রভাব বাল্যকাল থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যুক্ত থাকায় নরেন্দ্র মোদী ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত থাকেন। 1969 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্য হিসেবে যোগদান করেন। দ্রুতই নরেন্দ্র মোদী বিজেপির গুজরাট শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শুরু করেন। 1994 সালে গুজরাট রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2001 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের পদত্যাগের পর নরেন্দ্র মোদী গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে মোদী রাজ্যের উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণে বিশেষ গুরুত্ব দিতে থাকেন। গুজরাট মডেল অব ডেভেলপমেন্ট কৌশল খ্যাতি পায় তার সেই সময়ে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। কৃষি ও শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। 2002 সালে সাম্প্রতিক দাঙ্গার ঘটনায় তার ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও মোদী ক্রমাগত 3 বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। মোদীর নেতৃত্বে নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। 2019 সালের নির্বাচনেও মোদী বিপুল জনপ্রিয়তায় বিজেপি আবারও জয়ী হয় এবং নরেন্দ্র মোদী টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। সর্বশেষ 2024 সালের জুন মাসের নির্বাচনী ফলাফলে মোদীর দল আবারও ভারতে ক্ষমতায় আসেন এবং ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পরে টানা তৃতীয়বারের মতো মোদী আবারও প্রধানমন্ত্রী হতে চলেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নরেন্দ্র মোদী বেশ কিছু উল্লেখযোগ্য কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হন। মেক ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে ভারতকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা এবং দেশে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটির ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ গত কয়েক বছরে বেড়েছে অনেক। শিল্প উৎপাদন ও রপ্তানিতেও প্রবৃদ্ধি ঘটেছে। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে সরকার সেবা ও নথিপত্রকে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রুপে কার্ড, ভারত নেট, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, দেশ জুড়ে ফ্রি ওয়াইফাই,
হটস্পটের মতো কর্মসূচি লক্ষ্য পূরণে সহায়িকা ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন ও উজ্জ্বলা প্রকল্প দেশে প্রশংসিত হয়েছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যসম্মত রন্ধন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষত গ্রামাঞ্চলের দরিদ্র মহিলাদের জন্য বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আবাস যোজনা, জনধন যোজনা, মুদ্রা ঋণ, কিষাণ সম্মান নিধি প্রভৃতি প্রকল্পে সমাজের দারিদ্র ও অনগ্রসর অংশের জীবনমানের উন্নয়নে কাজ করছে। কোটি কোটি মানুষ ব্যাংকিং ব্যবস্থার আওতায় এসেছে। নোটবন্দি, জিএসটি প্রভৃতি সাহসী সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতি প্রবৃদ্ধি বাড়িয়েছে। জিডিপি প্রবৃদ্ধি ও ফরেন রিজার্ভ ভারত এখন বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। স্ট্যান্ড আপ ইন্ডিয়া, অটল ইনোভেশন মিশন প্রভৃতি উদ্যোগ দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে। শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে রাম মন্দির নির্মাণ ইত্যাদি সিদ্ধান্ত হিন্দুত্ববাদী ভোটারদের নিকট প্রচুর জনপ্রিয় হলেও বিরোধীরা এগুলোকে ধর্মনিরপেক্ষতার পরিপন্থী মনে করেন। দেশের নীতির ক্ষেত্রে মোদির সরকার পদক্ষেপ বেশ প্রশংসিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে নেপাল ভুটান সম্পর্ক সহায়তা, ইসরায়েল ও সৌদি আরবের মতো পারস্পরিক বিরোধী দেশগুলোর সাথেও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মোদির নেতৃত্ব বৈশিষ্ট্যপূর্ণ। চীন ও পাকিস্তানের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তিনি দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় ভূমিকা নিয়েছেন। বিদেশ নীতির ক্ষেত্রে মোদী সরকারের পদক্ষেপ বেশ প্রশংসিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন, নেপাল ভুটানের সহায়তা, ইসরায়েল ও সৌদি আরবের মতো পরস্পর বিরোধী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন মোদির নেতৃত্বের বৈশিষ্ট্য। চীন ও পাকিস্তানের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তিনি দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় ভূমিকা নিয়েছেন। তবে বিরোধীদের দাবি মোদী সরকার আমলা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাক স্বাধীনতার হুমকি মুখে পড়েছে। তার সমালোচকদের বিরুদ্ধে সরকার পদক্ষেপকে অনেকে স্বৈরতান্ত্রিক বলে মনে করেন। বেসরকারি সংস্থা ফ্রিডম হাউস প্রকাশিত প্রতিবেদনে ভারতকে এখন আংশিক গণতান্ত্রিক দেশ বলে অপমানিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বাল্যকাল থেকেই তিনি প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে এসেছেন। চা বিক্রেতার ছেলে থেকে শুরু করে কঠিন জীবন থেকে তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী হয়ে উঠলেন, যা যে কোনো মানুষের কাছেই অত্যন্ত প্রেরণাদায়ক হতে পারে। নরেন্দ্র মোদীর আদম্য মেধা, উচ্চাকাঙ্ক্ষা ও কঠোর পরিশ্রমই তাকে জীবনের এক উচ্চতায় নিয়ে গিয়েছে। অসাধারণ বক্তৃতা দক্ষতা, দূরদৃষ্টি ও জনসংযোগ ক্ষমতা তার অন্যতম বৈশিষ্ট্য। জীবনের প্রতিটি ধাপে তিনি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দমে যাননি কখনো, বরং এগিয়ে গিয়েছেন সাফল্য অর্জনের লক্ষ্যে। প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও সমস্যা সমাধানে তিনি বেশ কিছু ইতিবাচক ও প্রগতিশীল পদক্ষেপ নিয়েছেন। মেক ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত মিশন, উজ্জ্বলা আবাসন, অটল ইনোভেশন মিশন, স্টার্ট আপ ইন্ডিয়া প্রভৃতি কর্মসূচি দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। ভারত ক্রমবর্ধমান অর্থনীতি, বৈদেশিক বিনিয়োগ, বিদেশ নীতিতে কৌশলগত সাফল্য মোদীর সরকারের অর্জন অপরিসীম। তবে সমালোচকরা মনে করেন মোদীর আমলে সাম্প্রদায়িক উত্তেজনা, সংখ্যালঘু বিদ্বেষ, মিডিয়ার নিয়ন্ত্রণ, বিরোধী দমন প্রভৃতি বেড়েছে। এমন কতিপয় ঘটনা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয় এখনও অটুট। তার কর্মকাণ্ড যথেষ্ট প্রশংসিত। নরেন্দ্র মোদী একজন পরিশ্রমী, দূরদর্শী ও কর্মঠ নেতা। ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল নাগরিকের উন্নয়ন তার লক্ষ্য। তিনি তার রাজনৈতিক দর্শনে বলেন, সবকা সাথ সবকা বিকাশ, যার মানে প্রত্যেকের সাথে সকলের উন্নয়ন। তার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, প্রভাবশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, এমনটাই আশা সকলের। সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চমৎকার জীবন পরিক্রমা ও সাফল্যগাথা সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার দৃষ্টান্ত আমাদের শেখায় যে বিপরীত পরিস্থিতি ও প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব। শুধু প্রয়োজন দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস ও পরিশ্রম, আর লক্ষ্যের সামনে এগিয়ে রাখার সাহস। চা বিক্রেতার ছেলে থেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রা এ এক অনন্য সাফল্যের নজির। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আগামী পর্বে থাকছে আরও নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।